দক্ষযজ্ঞের পর সতীর দেহত্যাগের খবর শুনে ক্রোধিত মহাদেব সতীর দেহ নিয়ে গোটা ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে থাকেন। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন এবং মান্যতা অনুসারে এই 51টি ভাগে বিভক্ত সতীর দেহ বিভিন্ন জায়গায় পড়ে এবং সেখানে সতীপীঠ প্রতিষ্ঠিত হয়। আমাদের প্রতিবেশী রাজ্য আসামে কামাখ্যায় পতিত আছে দেবীর যোনিদেশ নিম্নভাগ পতিত হয়েছিল এবং সেখানে তৈরি হয় কামাখ্যা মন্দির। আজকের ব্লগে থাকছে কামাখ্যা মন্দির কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং খুব কম খরচে কিভাবে আপনারা আপনাদের ট্যুরটিকে সাজাবেন আর বর্ণনা। তাই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন 12345 সরাইঘাট এক্সপ্রেস, যা বিকাল 4:05 হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 9:45 কামাখ্যা স্টেশন সকাল 10:05 গুয়াহাটি পৌঁছায়। ট্রেনের স্লিপার 3E, 3A, 2A এবং ফার্স্ট এসি আছে, যার ভাড়াগুলি আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো টিকিট কাটতে পারেন। ট্রেন যথা নির্ধারিত সময়ে হাওড়া থেকে ছেড়ে দিল। এরপর আমি তুলে ধরছি কামারকুণ্ডু স্টেশন। তারকেশ্বরের লাইন এখানে গড় লাইনের উপর দিয়ে যায়। তো কোন কোন দর্শক বন্ধু কামারকুণ্ডু থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। এরপর আমি তুলে ধরছি শক্তিগড় স্টেশন। এটি এই রুটের একটি গুরুত্বপূর্ণ স্টেশন, এখানে কট মেন লাইন একসাথে মেশে। এরপর আমাদের ট্রেন পৌঁছেছি বর্ধমান স্টেশনে। এরপর বর্ধমান স্টেশন পেরোনোর পর সবুজ গালিচার মতো জমির দিগন্তে সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগছিল এবং ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। এরপর ট্রেন আপন গতিতে এগিয়ে যেতে লাগলো এবং ট্রেন 205 কিলোমিটার পেরিয়ে রামপুরহাট স্টেশনও পেরিয়ে গেল এবং তখন পুরোপুরি সন্ধ্যা নেমে এসেছে। এরপর ট্রেনে সবাই একটু রেস্ট করতে শুরু করলো এবং ধীরে ধীরে ফারাক্কা জংশন স্টেশন আসছে, কারণ ফারাক্কা জংশন স্টেশন ঢোকার আগে গঙ্গা নদীর ওপর ফারাক্কার ব্রিজ বেরোয়। তো বাইরে যেহেতু অন্ধকার হয়ে গেছিল তাই দৃশ্য খুব একটা দেখা যাচ্ছিল না, তবু এই অংশে আমি তুলে ধরেছি ফারাক্কা ব্রিজ। এটা সকালবেলায় যদি আপনারা ট্রেনে করে যান তাহলে এই ফারাক্কা ব্রিজ, সুবিশাল গঙ্গা নদীর উপর যে ফারাক্কা ব্রিজ, সেটি আপনারা দেখতে পাবেন। এরপর ট্রেন পেরিয়ে গেল নিউ ফারাক্কা জংশন স্টেশন। এরপর ট্রেন এসে পৌঁছেছে মালদা জংশন স্টেশনে। এই মালদা জংশন স্টেশনের দূরত্ব হচ্ছে মোটামুটি 320 কিলোমিটার হাওড়া থেকে এবং এখানে ট্রেনের শিডিউল টাইম ছিল 9:20-তে, কিন্তু ট্রেন আধ ঘন্টা আগে এসে পৌঁছেছে। তো এখানে ট্রেন আধ ঘন্টা দাঁড়াবে। তো এই মালদা স্টেশনে আপনারা খাবার জল ভরে নিতে পারেন, যেটা সবাই এখানে করছিল। এখানে খাবার জলের জায়গা আছে, এছাড়াও স্টেশনে অনেক খাবারেরও জায়গা আছে, সেখান থেকে আপনারা খাবার নিতে পারেন। তো আমি খাবার নিয়েছিলাম এই ট্রেনের প্যান্ট্রি কার থেকে। প্যান্ট্রি কার থেকে নেওয়া 2 রকম খাবার, একটা হচ্ছে ভেজ থালি যেটার দাম 80 টাকা এবং আরেকটি ভেজ থালি যেটার দাম 140 টাকা, যেটা পনির ছিল। এই দুটো দিয়ে ডিনার সমাপ্ত করলাম। এরপর ট্রেন চলতে লাগলো রাতের অন্ধকারের বুক চিরে। আর বিশেষ কিছু স্টেশন দেখানোর নেই, সবাই ঘুমিয়ে পড়লো, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। তো দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং সকলকে। ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। আমরা আসাম রাজ্যে ঢুকে গেছি। এখন বাজে সকাল 6টা এবং নিউ বঙ্গাইগাঁওয়ের দূরত্ব হাওড়া থেকে 815 কিলোমিটার, অর্থাৎ আমাদের ট্রেন প্রায় পুরো ডিস্টেন্সটাই কভার করে নিয়েছে, আর 200 কিলোমিটার মতো বাকি আছে। তো এই নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশন থেকে ট্রেন সঠিক সময়ে ডিপার্ট করে গেল। এর পরেরই স্টেশন ডাইরেক্ট কামাখ্যা জংশন। আমাদের প্রতিবেশী রাজ্য আসামের দৃশ্যপট অলমোস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো। আমি এই প্রথমবার ট্রেনে করে আসাম যাচ্ছিলাম, তো আমার দেখে ভালোই লাগলো যে আশেপাশে প্রচুর সবুজ ঘন জঙ্গল
দূরে কিছু কিছু ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে এবং আপনাদের কখনোই মনে হবে না যে আপনারা একটা অন্য রাজ্যে চলে এসেছেন। তো আপনাদের এই দৃশ্য কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ট্রেন চলতে লাগলো, হেডলোয়ারে বসে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চললাম কামাখ্যা জংশনের উদ্দেশ্যে। তো এখানে ট্রেন 6টা 5-এ ছাড়ে এবং 9টা 45-এ, অর্থাৎ প্রায় 3 ঘন্টা 40 মিনিট ট্রেন ননস্টপ চল। মাঝে অসংখ্য ছোট ছোট স্টেশন পড়ে যেগুলোতে ট্রেন দাঁড়ায় না। আর এইখানে ডিস্টেন্স মোটামুটি 175 কিলোমিটার মতো ট্রেনটি কভার করে। তো পরবর্তী স্টেশন কামাখ্যা জংশন, সেখানে দেখা হবে। এরপর ট্রেন যথানির্ধারিত সময়ে 9টা 45-এর সময় কামাখ্যা জংশন স্টেশনে পৌঁছালো। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখানে বলে রাখি, আপনারা কামাখ্যা যাওয়ার জন্য কামাখ্যা জংশন স্টেশনেও নামতে পারেন অথবা গুয়াহাটি জংশনেও নামতে পারেন। সরাইঘাট ট্রেনটি দুটো জায়গায় স্টপেজ আছে। তো আমি বেছে নিয়েছিলাম এই কামাখ্যা জংশন স্টেশনে। তো কামাখ্যা জংশন স্টেশন থেকে কিভাবে বেরিয়ে আমি কামাখ্যা মন্দির পৌঁছেছিলাম সেটা পরবর্তী অংশে তুলে ধরেছি। আপনারা চাইলে গুয়াহাটিও চলে যেতে পারেন। তো আমাদের ট্রেনটি গুয়াহাটির উদ্দেশ্যে চলে গেল। তো ট্রেনকে বিদায় জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম স্টেশনের বাইরের দিকে যাওয়ার জন্য। এইখানে বলে রাখি দর্শক বন্ধুদের যে এই স্টেশনের এই পাশে দেখুন দেখা যাচ্ছে কিছু অটো বা শেয়ার রিজার্ভ কার রয়েছে, সেগুলো করে আপনারা যেতে পারেন। তো আপনাদের তাহলে এই দিকটা দিয়ে বেরোতে হবে, কিন্তু এগুলো একটু বেশি ভাড়া নেয়। তো আমি যেহেতু বাজেট ট্রাভেল করি, তো আমি কীভাবে পৌঁছেছিলাম তা আমি পরবর্তী অংশে তুলে ধরছি। কামাখ্যা স্টেশনের ওভারব্রিজ দিয়ে উপরে উঠে এসকেলেটার পাবেন, সেই এসকেলেটার দিয়ে নিচে নেমে যেতে হবে আপনাদেরকে। এই এসকেলেটার দিয়ে নিচে নেমে স্টেশনের বাইরে আপনাদেরকে পৌঁছতে হবে। স্টেশনের বাইরে দেখুন দূর থেকে কামাখ্যা জংশন স্টেশন লেখাটি দেখা যাচ্ছে, যেটা আমি জুম করে দেখিয়েছি। তো আপনাদের এই দৃশ্য কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু সকাল 10টা বেজে গেছিলো, খুব খিদে পেয়েছিল, তাই এখানে আইআরসিটিসির একটি ক্যান্টিন আছে, সেখানে মেনু কার্ড আমি তুলে ধরেছি এবং সেখান থেকে নিয়ে নিয়েছিলাম 65 টাকা দামের আলুর পরোটা এবং সেই আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সমাপ্ত করলাম। এরপর ব্রেকফাস্ট খাওয়ার পর হাঁটা লাগালাম। তো আপনারা এইটুকু পথ হেঁটেও যেতে পারেন অথবা এখান থেকে অনেক শেয়ারিং অটো এগুলো পাওয়া যায়, সেগুলোও ধরতে পারেন। তো একদমই কাছে বলে আমি আর নতুন করে কোনো আলাদা কোনো গাড়ি করিনি। হাঁটতে হাঁটতে আপনারা পৌঁছাবেন এই জায়গাটা যেখানে ট্রেন লাইনটার রেল গেট আছে। রেল গেটটাকে পিছনে ফেলে বাঁ দিকে এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলেই বাস স্ট্যান্ডে আপনারা পৌঁছে যাবেন। পথে পড়বে অনেক দোকানপাতি, দু হাতে দোকানপাতি রয়েছে। তো এই জায়গাটায় এসে পৌঁছাবেন আপনারা, যেখানে ইউকো ব্যাংকের একটি শাখা আছে, সেটি মার্কিং এর জন্য দেখালাম। তো আপনাদের রাস্তাটাকে যেদিকে আসছেন তার উল্টো দিকে যেতে হবে, তার উল্টো দিকে গেলেই আপনারা বাস পেয়ে যাবেন। এই বাসগুলো আপনাদের কামাখ্যা মন্দিরের গেটে পৌঁছে দেবে। তো এইরকমই একটি বাস 15 টাকা করে ভাড়া নেবে, এসি বাস। সেই বাসে চেপে বসলাম এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের গেটের সামনে, যেখান থেকে আপনাদের উপরে উঠতে হবে। তো এই হচ্ছে কামাখ্যা মন্দিরে উপরে ওঠার অর্থাৎ নীলাচল পর্বতে ওঠার গেট। সেই গেটের কাছে পৌঁছালাম। এখানে অনেক শেয়ারিং গাড়ি পাওয়া যায়, যেগুলো মাত্র 30 টাকা করে নেয়। তো সেরকম একটা শেয়ারিং গাড়িতে চেপে বসলাম। যেতে কতক্ষণ লাগে দাদাকে জিজ্ঞেস করবো। দাদা একটু বলুন কতক্ষণ লাগে? 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। আর ভাড়া হচ্ছে 30 টাকা। এরপর আঁকাবাঁকা পথ ধরে গাড়ি এগিয়ে চলতে লাগলো আমাদেরকে নীলাচল পর্বতের উপরে কামাখ্যা মন্দির নিয়ে যাবে বলে। রাস্তাঘাট খুব সুন্দর এবং দুপাশের দৃশ্য অতীব সুন্দর, সেটা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের সামনে। তো আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে নীলাচল পর্বতের উপর অবস্থিত কামাখ্যা মন্দিরের সামনে। তো আমরা মন্দির দর্শন করতে যাব। তো এই হচ্ছে কামাখ্যা মন্দিরের উপরে গাড়ি পার্কিং এর দৃশ্য। এবার কামাখ্যা মন্দিরের কাছে এই জায়গায় থাকার জন্য আমি খুঁজে পেয়েছিলাম একটি জায়গা।
তো আপনার এখানে যে মার্কিংটা করা আছে ওয়ে টু কামাখ্যা মন্দির, তার উপরের দিকে একটা সিঁড়ি চলে যাচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখুন এই দলই পাবা অঞ্চল বলে লেখা আছে আসামিজে। এই জায়গায় আমি রুম পেয়েছিলাম। তো রুমের একটা ছোট্ট ট্যুর হয়ে যাক। তো এই আমি দেওয়া যে বুকিং নাম্বারটা উপরে দেখাচ্ছি স্ক্রিনে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। তো এই হচ্ছে আমাদের রুম ছিল, যেখানে দুটো বেড দেওয়া আছে, 4 জন থাকতে পারেন। আমাদের 4 জনের ভাড়া নিয়েছিল 800 টাকা। আর বাইরে বাথরুম পায়খানা ছিল, যেটা আমি দেখাচ্ছি ধীরে ধীরে। এই যে এখানে বাথরুম রয়েছে, একটা কমোড টয়লেট রয়েছে, এবং এখানে একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে, এখানে বেসিন রয়েছে, এবং এখান থেকে কামাখ্যা শহরের খুব সুন্দর ভিউ দেখা যায়। এটা খানিকটা উঁচু অঞ্চলে। তো আপনারা এখানে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সেখান থেকে কন্ট্যাক্ট করে রুম নিতে পারেন। এছাড়াও অজস্র হোটেল রয়েছে, সেখানে আপনারা যদি চান মন্দিরের সামনে থাকবেন, সেই ব্যবস্থাও আছে। মন্দিরের একদম গায়ে এই যে দেখুন কামাখ্যা গেস্ট হাউস লেখা আছে। তো এইটা যাত্রী নিবাস কামাখ্যা দেবালয়ের গেস্ট হাউস। তো আপনারা এখানেও বুক করতে পারেন। এটা একদম মন্দিরের গায়ে, দেখুন এই বেরোলেই মন্দির। তো এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কি চার্জ লাগে। এখানে আপনারা অবশ্যই আগে থেকে বুক করে নেবেন, তাহলে আপনারা এখানে এসেও থাকতে পারবেন। তো থাকার জায়গা তো হলো, এবারে ডিরেক্ট চলে গেলাম মন্দিরে। তো যে জন্যে আসা, দেবী কামাখ্যা মন্দিরের দর্শন করলাম, দূর থেকে একবার প্রণাম করলাম। কামাখ্যা মন্দিরে এই যেখানে অন্ন সেবা ক্ষেত্র আছে, এখানে 12টা থেকে 3টে পর্যন্ত বিনামূল্যে খাবার দেওয়া হয়। তো সেই খাবার খেতেই গেলাম। এখানে আপনাদের একটা ঘরের মধ্যে বসাবে, ঘরের মধ্যে বসবেন, তারপরে ওরা কুপন দিয়ে যাবে। তো এরকম কুপন আপনাদের সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহের পর যুক্ত রেখে আপনারা চলে যাবেন খাবারের জায়গা দিয়ে। আপনাদের খাবার নিতে হবে। খাবারে থাকবে খিচুড়ি, পাঁপড়, লুচি, একটি তরকারি, পায়েস এবং সুজি। ভোগ অত্যন্ত সুন্দর, আপনাদের বসে বসে খেতে হবে। তো এই ভোগ আপনারা অবশ্যই খাবেন এবং জানাবেন আমাকে কেমন লাগলো। এরপর ভোগ প্রসাদ খেয়ে দিয়ে আপনারা একটু রুমে গিয়ে রেস্ট নিতে পারেন এবং স্নান টান সেরে আবার বিকালে চলে আসতে পারেন বগলা মন্দিরে। তো এই বগলা দেবীর মন্দির কামাখ্যা মন্দিরের খুব কাছেই অবস্থিত। এটি 10 মহাবিদ্যার অন্যতম একটি মহাবিদ্যা বগলা, আমরা সবাই জানি। তো আমি এই বগলা মন্দির দর্শন করতে গেছিলাম। তো সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, আর মন্দির ঢোকার আগে অনেক দোকান আছে, সেখান থেকে আপনারা বগলা মায়ের জন্য পুজো কিনে নিতে পারেন। তো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে বগলা মায়ের মন্দির আছে। ভিতরের অংশ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো আমি একটু অংশে যেখানে প্রদীপ জ্বলছিল সেখানে একটু ছবি তুলেছি, তো সেগুলো আমি তুলে ধরছি। তো আপনারা এই বগলা মন্দির দর্শন করলে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। বগলা মন্দিরে কিছুক্ষণ দর্শন করার পর, সেখানে সময় কাটানোর পর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো এবং চলে গেলাম মূল মন্দিরে। এই হচ্ছে সন্ধ্যাকালীন কামাখ্যা মন্দিরের দৃশ্য। তো দর্শক বন্ধুদের বলে রাখি, এই কামাখ্যা মন্দির 10 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। 51টি যে সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম। আমি আগেই বলেছি, বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে যখন সতীর দেহ খণ্ড বিখণ্ড করেছিল, তখন সেই সতীর দেহ বিভিন্ন জায়গায় পড়েছিল। তার মধ্যে এই সতীর দেহের নিম্নভাগ অর্থাৎ জনিদেশ এই মন্দিরের কাছে পতিত হয়েছিল। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ। তো এই রাত্রিকালীন মন্দির দর্শন আমি করেছিলাম। তো মন্দিরটি অপূর্ব সুন্দর, চারিদিকে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। তো এই অংশে রয়েছে অনুসন্ধান কেন্দ্র। আপনাদের যদি কোনো দরকার থাকে তো আপনারা সেখানে এসে যোগাযোগ করতে পারেন। এছাড়া মন্দিরের এই অংশে সবাই বাতি ধূপ জ্বালায়। তো সেইটা সবাই বাতি দ্বীপ জ্বালায় এবং নারকেল ফাটানোর জায়গা আছে। এবং এই জায়গাটায় বাচ্চা বেবি ফিটিং স্পেশালি এবেলড পার্সনদের বসার জন্য জায়গা করে দেওয়া আছে, সেটিও আমি এখানে দেখিয়েছি। এছাড়া আপনারা মন্দির পরিক্রমা করতে পারেন। মন্দির পরিক্রমার পর উপরে বসে আপনারা দেখতে পারেন মন্দিরের আরতির দৃশ্য। তো এখানে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতিতে প্রচুর ভক্ত সমাগম হয়, সেটি আমি দেখিয়েছি। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, নাচ টাচ হয়।
সেগুলো আপনারা দেখতে পারেন। এবং সবশেষে আপনাদের প্রসাদ দেওয়া হবে, তো সেই প্রসাদ কালেক্ট করেছিলাম। এভাবে আমি দিন 1টা সমাপ্ত করেছিলাম। তো আমার পিছনে রয়েছে কামাখ্যা মন্দির এবং আমার সঙ্গে আছে ভট্টাচার্য স্যার। উনি অনেকবার কামাখ্যা এসছেন, তো উনি কামাখ্যা সম্বন্ধে কিছু নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পরমাগতি সমস্ত পীঠের মধ্যে শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা। সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন যখন করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র, তখন সেই অবস্থায় যে জনিদেশ এখানে পড়ে এবং তা তীর্থভূমিতে আজ পরিণত। এই কামাখ্যা ক্ষেত্র ভারতবর্ষের 51টি পীঠের ভেতরে শ্রেষ্ঠ পীঠ বলে মানা হয়। যুগ যুগ ধরে মানুষ এখানে তাদের আরাধ্যা কামাখ্যা মাতাকে সতী পীঠের যে শ্রেষ্ঠত্ব, তার মনের চাওয়া পাওয়া, তার সাংসারিক, তার সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষার যে বীজ, তা এখানে রোপিত রয়েছে এবং তা তাদের মনের যে সঞ্জীবনী শক্তি, সেটা পূজিত করে তারা 1 গুণের জায়গায় 100 গুণ ফেরত পান, এই আমার স্থির বিশ্বাস। এবং আমি পেয়েছি, সকলে পেয়েছে, প্রত্যেকে যারা এক মনে মাকে ডেকেছে তারাই পেয়েছে। এর একটা ইতিহাস আছে কামাখ্যার। সব প্রাচীন ইতিহাসের ভেতরে কামাখ্যারও একটা প্রাচীন ইতিহাস রয়েছে। সেটা হচ্ছে সতীর দেহ ছিন্ন হওয়ার পরে যে জনিদেশ এখানে পড়ে, সেখানে মা তার মায়ালোক থেকে এসে এখানে বিরাজ করতেন, এটা কথিত আছে। সেই জন্য মাকে মায়ার অধীশ্বরী দেবী হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। সাধু সন্ত থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষের মহাত্মারা এটাকে স্বীকৃতি দিয়েছেন। এবং এই মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাসে রয়েছে যেটা যে আমাদের এই ভারতভূমি স্বর্গভূমি বলে মানা হতো এবং এখানে নরকাসুর এই আসাম ভূমিতে দাঁড়িয়ে তিনি রাজত্ব করেছেন এবং এই নরকাসুরের রাজত্বাধীন সময়ে তার একটা লিপ্সিত আকাঙ্ক্ষা ছিল মাকে তার স্ত্রী হিসাবে পাওয়া এবং নরকাসুর সেই উদ্দেশ্যে সাধনা করেন এবং মায়ের বরলাভ করেন। কিন্তু এখানে মা তাকে তার যে অভিপ্সা যথেষ্টভাবে দেবত্বে পরিণত হওয়ার মতো ছিল না, বরঞ্চ আকাঙ্ক্ষার দাসত্বে বাধা ছিল। সেই জন্য মা তাকে দিয়ে একটি কাজের প্রার্থনা করেন প্রথমে। সে প্রার্থনাটা ছিল এইরকম যে এই পুণ্যভূমিতে সে একটি মন্দির স্থাপন করবে এবং সেই মন্দিরে মা পূজিতা হবেন। সেই মন্দির 1 রাতের মধ্যে করতে হবে, এমনকি সকালে মোরগ ডাকার আগেই তা যেন শেষ হয়। নরকাসুর তার এই আবেদনে রাজি হন এবং তাকে প্রতিজ্ঞা করান যে তুমি কিন্তু অবশ্যই তাহলে আমাকে শ্রেষ্ঠত্বে বরণ করবে এবং আমাকে বর হিসাবে গ্রহণ করবে। মা রাজি হন। অতঃপর নরকাসুর এইখানে তার লোকজন দিয়ে শুরু করে দেন কাজকর্ম। কিন্তু মায়ের আরেকটি শর্ত ছিল যে জনিদেশের গহ্বর স্থান অবধি যেন সিঁড়ি বানানো থাকে। অসুরদের পায়ের আকৃতি ছিল খর্ব, দেহটা বিরাট। সেই কারণে আজকেও দেখবেন যে সেই সিঁড়ি কিন্তু ছোট ছোট ধাপে ধাপে সিঁড়ি, যাতে আমাদের চলাচল করতে খানিকটা অসুবিধাই হয়। যাই হোক, নরকাসুর কিন্তু তার চেষ্টা বজায় রাখে এবং রাতারাতি
সে সমস্ত কিছু কাজটাকে সম্পন্ন করলেও মা এখানে একটু ছলনার আশ্রয় নেয়। কী ছলনা? না, ভোর হওয়ার মুহূর্তে, ভোর হওয়ার ঠিক আগেই মায়া বিস্তৃতি করে মোরগের ডাকেন এবং নরকাসুরের এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়। এবং তিনি তার প্রতিজ্ঞার শর্তে হেরে যান, যার ফলে হচ্ছে তার উদ্দেশ্য সফল হয়নি। কিন্তু মা ভক্তের মনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই ছলনার আশ্রয় নিয়েছিলেন এবং সে থেকে ভক্তরা কিন্তু এখানে তাকে সাদরে গ্রহণ করেন এবং যুগ যুগ ধরে মা এখানে কামাখ্যা নামে পরিচিত হয়েছে। এবং সারা দেশ থেকে, বিশেষ করে ঋতুমতী হওয়ার সময় আষাঢ় মাসে এখানে সারা ভারত ভূমি থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। মায়ের 3 দিন বন্ধ থাকে এখানে, মা ঋতুমতী হন অম্বুবাচী তিথিতে। এবং সেই সময় যেটা প্রাচীন ধারাটা রয়েছে যে এখানে জল, ব্রহ্মপুত্রের যে জল এখানে প্রবাহিত হয় অন্তঃসলীলা হয়ে, সেই অন্তঃসলীলা জল তখন রক্তবর্ণ ধারণ করে এবং মায়ের ঋতু যে প্রমাণ তা থেকে আমরা পাই। সবই আমাদের অন্তরের বিশ্বাসই মানুষকে আজ চালিত করছে। বিজ্ঞান প্রযুক্তি এগিয়েছে, সারা বিশ্ব যতই এগিয়েছে বিজ্ঞান প্রযুক্তি, সারা বিশ্ব কিন্তু ঝুঁকেছে ভারতবর্ষের পবিত্রতা, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের অন্তর্নিহিত শক্তির হিসেবে তন্ত্রকে শ্রদ্ধা জানাতে সারা পৃথিবী তাই আজও ছুটে আসে এই কামাখ্যা ধামে। কামাখ্যা ধাম তাই ভারতবর্ষের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র, পৃথিবীর শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র, শিবের চরণভূমি এখানে রয়েছে। উমানন্দ ভৈরব, মায়ের ভৈরব, তিনি এখানে পূজিত হন এবং বটুক ভৈরব গণেশজি মহারাজ এখানে রয়েছেন। তাকে সাক্ষী রেখেই বাইরের প্রদেশে মানুষজনরা এই সপ্তপথ পরিক্রমা করে, তারা সেই গণেশজিকে সাক্ষী মেনে সেই কাজটি আরম্ভ করে। আর হচ্ছে মায়ের যে দর্শন, সেই দর্শনটা বাইরে মূর্তিতে যেমন আছে, ভেতরেও মূর্তি রয়েছে, কামাক্ষীর পুজো করা হয়, সন্ধ্যারতি হয় এবং সর্বোপরি যে শিলা দর্শন, সেটা অত্যন্ত পুণ্যের। সবাইকে আহ্বান জানাবো, সবাই যাতে তাদের মনের শান্তি খুঁজে পান মায়ের শ্রদ্ধায়, মায়ের চরণে। নমস্কার। এইভাবে আমি কামাখ্যা ভ্রমণের দিন 1কে তুলে ধরেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এই ভিডিওটি ভালো লাগলে দ্বিতীয় পর্বটি যেটি আমি পরবর্তীতে আপলোড করব সেটি দেখার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ।